প্রিয় শিক্ষার্থী, আজ আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের দ্বিতীয় অধ্যায় ক্যাপিটাল বাজেটিং রিস্ক অ্যান্ড অ্যানালাইসিস চ্যাপ্টারের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব আমার এই পর্বে। আর এর নেক্সট পর্বে সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্কের সমাধান করে দেখব। প্রিয় শিক্ষার্থী, বিবিএ থার্ড ইয়ারের বিবিএ অনার্স, এটা আমি লিখে দিই, বিবিএ অনার্স থার্ড ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই, অধ্যায়ের নাম ক্যাপিটাল বাজেটিং রিস্ক অ্যান্ড অ্যানালাইসিস। এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করার জন্য আমরা কয়েকটি সূত্র প্রথমে শিখে নিব, সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্কগুলো করে থাকব। আমি এখানে লিখে দিচ্ছি ফর্মুলা 1, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আমি আবার বলে নিই, যেগুলো প্রবাবিলিটির অঙ্ক আছে সেই অঙ্কগুলোর সূত্র আমি এখন দেখাবো। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে প্রত্যাশিত আয় এর সূত্র। দুইটি সূত্র আছে। অঙ্কে যদি প্রবাবিলিটি ছাড়া থাকলে, মানে অঙ্কে যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে, তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্নের সূত্র হবে ইআরতে এক্সপেক্টেড রিটার্ন বোঝানো হয়েছে সমান সামেশন আর আই ডিভাইডেড এন। এটা হলো যদি অঙ্কে প্রবাবিলিটি দেওয়া না থাকে তাহলে এই সূত্র দিয়ে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে। আবার বলি, আর সমান সামেশন আর আই ডিভাইডেড এন। সামেশন মানে যোগফল, আমরা জানি। আর আই, আরতে হইল রিটার্ন, মানে আয় যেগুলো দেওয়া থাকবে আয়ের হার। আর আয়তে এখানে বোঝানো হয়েছে ক্রম, কততম। যেমন আয়ের হার 5 বছরের দেওয়া আছে, প্রথমটা 5%, পরেরটা 10%, তারপরে 15%, আবার -5%, এইভাবে আয়ের হার দেওয়া থাকবে। প্রথমটা হলো প্রথম বছরের, যেমন 5%, প্লাস সামেশন মানে হলো যোগফল মানে প্লাস, তাহলে প্লাস এই আইতে বলো পরের যে রিটার্ন থাকবে সেটা আসবে, তারপরে প্লাস দিয়ে আবার পরেরটা আসবে। এই আইতে ক্রম বোঝানো হয়েছে। ডিভাইডেড এন, এন মানে বছর, যত বছর থাকবে তত বছরে ভাগ দিতে হবে। আর যদি অঙ্কে প্রবাবিলিটি দেওয়া থাকে, প্রবাবিলিটি দেওয়া থাকলে তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হয়ে যাবে সামেশন আর আই পিআই। সামেশন আর আই পিআই। এই সামেশন আর আই মানে যে আমি ক্রম যেটা বুঝালাম, আয়ের হারের যে ক্রম থাকবে, 1 বছরের 5%, তারপরে 10%, এইভাবে ইন্টু পিআই। পিআইতে হইলো প্রবাবিলিটি। অঙ্কে প্রবাবিলিটি দেওয়া থাকলে, প্রবাবিলিটি অঙ্কে যখন দেওয়া থাকবে তখন আর আয়ের সাথে পিআই কী হবে, গুণ হবে, মানে এক্সপেক্টেড রিটার্নের সঙ্গে প্রবাবিলিটিটা গুণ হবে। 2 নম্বর সূত্র আমি নিয়ে আসছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্ন, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান অথবা আদর্শ বিচ্যুতি যেটা। এটা অঙ্কে যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে, প্রবাবিলিটি দেওয়া না থাকলে তাহলে সূত্র হবে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের, এটাকে সিগমা বলা হয়, এটাকে বলা হয় সিগমা। সিগমা ইকুয়াল রুট আবার সামেশন আর আই মাইনাস ই আর ইন স্কোয়ার বর্গ, সামেশন আর আই মাইনাস ই আর স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস 1। এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র যদি অঙ্কে প্রবাবিলিটি দেওয়া না থাকে। আর যদি অঙ্কে প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে সূত্র হবে সিগমা ইকুয়াল রুট আবার সামেশন আর আই মাইনাস ই আর স্কোয়ার ইন্টু পিআই। আমরা আর আই প্রথমেই বুঝেছি, আরতে আয়ের হার যেগুলো থাকবে, আর ই আরতে হইলো এক্সপেক্টেড রিটার্ন যেটা আমরা বের করব। এই যে এক্সপেক্টেড রিটার্ন যেভাবে এখান থেকে বের করবো সেটা এখানে হবে, এর উপর আবার কী হবে, স্কোয়ার হবে ইন্টু পিআই, মানে প্রবাবিলিটি যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী,
আমি এখানে আরেকটি সূত্র নিয়ে আসছি, সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র হলো সিভি, মানে সিভি তো হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স ইকুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড ইআর, মানে এক্সপেক্টেড রিটার্ন গুণন 100। এটা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র। আমরা এই সূত্র অনুযায়ী এখন অঙ্ক করে দেখব আমরা সমাধান পারি কিনা। আমরা এখন এখানে একটি বোর্ডে অঙ্ক লিখেছি। এ কোম্পানি লিমিটেড, কোম্পানির নাম হলো এ কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং রিটার্নস অ্যান্ড প্রবাবিলিটি। এই অঙ্কে রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া আছে। আমি প্রবাবিলিটি যদিও লিখি নাই কারণ উইদাউট রিটার্ন, যেটা আমরা উইদাউট প্রবাবিলিটি, যেটা এই অঙ্কে প্রবাবিলিটি যদি দেওয়া না থাকে তাহলে রিটার্নটা কীভাবে নির্ণয় করতে হবে, যে সূত্রটা আমরা দেখেছিলাম সেই সূত্রের আনসারটা আমরা করবো। এর জন্য প্রবাবিলিটি লিখি নাই, যদিও এই অঙ্কেতে প্রবাবিলিটি আমরা নিয়ে আসবো। তাহলে এখানে দেখো রিটার্ন, এখানে ব্র্যাকেটে আমি পার্সেন্ট দিয়ে দিয়েছি, তার মানে প্রত্যেকটার সাথে কি রিটার্নের প্রত্যেকটা রিটার্নের সাথে পার্সেন্ট আছে। আমি এখানে পার্সেন্ট দেই না, এই জন্য একবারে ব্র্যাকেটে আমি পার্সেন্ট দিয়ে দিয়েছি। তাহলে প্রথম বছর রিটার্ন ছিল -20%, পরের বছর -10%, তারপরে 10%, 15%, 20%, 25%, 30%। এবার এই অঙ্কে প্রবাবিলিটি দেওয়া নাই, আমাদের নির্ণয় করতে বললো ডিটারমাইন, যেমন রিকোয়ার্ড থাকলো ডিটারমাইন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করতে বলুন। ডিটারমাইন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তুমি প্রত্যাশিত আয়ের পরিমাণ নির্ণয় করো, বা এক্সপেক্টেড রেট বা এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করো। তো তাহলে এখান থেকে আমরা এক্সপেক্টেড রিটার্নের যে সূত্রটি শিখেছি প্রবাবিলিটি ছাড়া, এই অঙ্কে যেহেতু প্রবাবিলিটি দেওয়া না থাকলে এক্সপেক্টেড রিটার্নের যে সূত্র হবে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে অঙ্কটা করব। আমরা সূত্রটা কি শিখেছিলাম, যদি প্রবাবিলিটি দেওয়া না থাকলে তাহলে ইআর সমান কি, ইআর সমান সামেশন আর আই ডিভাইডেড এন, সামেশন আর আই ডিভাইডেড এন। আমরা এই অনুযায়ী লিখব। আমরা এখানে লিখতে পারি উই নো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা সংক্ষিপ্ত ইআর কে বুঝাই, সমান সামেশন কি পাইছিলাম আর আই ডিভাইডেড এন। এই অনুযায়ী আমরা সামেশন মানে যোগফল, আর আইতে আমরা বুঝাইছিলাম যে আয়ের হার দেওয়া থাকবে, মানে রিটার্ন দেওয়া থাকবে, সেটা ক্রম সবগুলি যোগ হবে। আইতে বুঝাইছে প্রথম বছর দ্বিতীয় বছর এভাবে যোগ হবে। তাহলে আমরা লিখি প্রথম বছর ছিল কত, 20 -20 মানে -20 প্লাস, এই যে সামেশন মানে যোগফল, এই জন্য প্লাস দিলাম। তারপরেরটা, আচ্ছা প্লাস আমি পরেই দিই একটু, যেহেতু পরেরটাও কি -10 আছে, আমরা এখানে যদি প্লাস দিই প্লাস হয়ে -10 হবে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। যদিও প্লাস হওয়ার কথা, কিন্তু আর একটা মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। -10, তারপর কি +10, তারপর +15, +20, +25, +30। এটা হলো সামেশন আর আই। সামেশন মানে যোগফল, যে আমরা যোগ দিছি সবগুলোতে, আর আইতে হলো রিটার্নগুলোর, সবগুলো রিটার্নের ক্রম। এটা প্রথম রিটার্ন, তারপর দ্বিতীয় রিটার্ন, তৃতীয় রিটার্ন, এইভাবে আইতে বোঝায়, আর আরতে রিটার্ন বোঝায়। ভাগ কি এন, এন মানে বছর, এন মানে বছর। এখানে কয় বছরের রিটার্ন দেওয়া আছে আমরা দেখি, 1 2 3 4 5 6 7 বছরের। তাহলে আমরা দিব এন এর মান 7 সমান, তাহলে এটার আনসার কত হয়, আমরা উপরেটা যোগ করি। আমরা যোগ এই পাশ থেকে করে আসি, 30 30 আর 25 55, 30 আর 25 55, 55 আর 20 75, 75 আর 15 90, 90 আর 10 100, 100 থেকে 10 বিয়োগ, এই যে মাইনাস আছে, তাহলে 90, 90 থেকে আবার 20 বিয়োগ মাইনাস, তাহলে 70,
ডিভাইডেড বাই 7 সমান সমান কত হয়? 7 7 আমাদের একবার, তার মানে 10%। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে 10%। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কে যদি আমাদের প্রবাবিলিটি দেওয়া থাকতো তাহলে কি হতো? আমরা প্রবাবিলিটিটা লিখে নিই। প্রবাবিলিটিটা দেওয়া আছে, প্রথম বছর আমরা লিখি 0.05, পরের বছর লিখলাম 0.10, তারপরের বছর 0.20, তারপরে 0.25, 0.25, 0.20, 0.20, 0.15, 0.05। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের প্রবাবিলিটি দেওয়া আছে 7 বছরের, 1 2 3 4 5 6 7 বছরের প্রবাবিলিটি দেওয়া থাকে। এই অঙ্কে আমরা এক্সপেক্টেড রিটার্ন, এখানেও বললো ডিটারমাইন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এখানে আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আগে পড়েছিলাম এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র দুটি, একটা প্রবাবিলিটি দেওয়া থাকলে একরকম আর একটা দেওয়া না থাকলে একরকম। আমরা আগেরটা যেটা করলাম সেটা প্রবাবিলিটি ছিল না, সে অঙ্ক করছি। এখন প্রবাবিলিটি আছে, তাহলে তার সূত্রটা হবে সামেশন আর আই পিআই, সামেশন আর আই পিআই। তাহলে উইথ প্রবাবিলিটি, যেটা মানে প্রবাবিলিটি যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে এই সূত্র যে আমরা অঙ্ক করতে হবে, আমরা সামেশন মানে যোগফল জানি, তাহলে আর আই কত? প্রথমটা -20 ইন্টু কি আছে, আমরা এটা গুণ চিহ্ন দিতে পারি, ইন্টু পিআইতে কি? প্রথমটা পিআইতে প্রবাবিলিটি কত আছে? 0.05, এরপর কি যোগ, এটা আমরা ব্রেকেটে ফেলতে পারি, তারপরে যোগ হলো পরেরটা -10, তাহলে এটা মাইনাস হয়ে যা, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যা, -10 গুণন পরের প্রবাবিলিটি হলো 0.10, এরপর +10, এটা ব্রেকেট যেহেতু দিলামই না থাক, 10 গুণন পরের প্রবাবিলিটি হলো 0.20, তারপর +15, পরের প্রবাবিলিটি হলো 0.25, তারপরে হলো 20 সাথে গুণ হবে, পরের প্রবাবিলিটি 0.20, এরপরে 25, আমরা যদি এখান থেকে লিখি 25, এটা প্লাস আকারে হবে, গুণন এর পরের প্রবাবিলিটি হলো 0.15, প্লাস পরের প্রবাবিলিটি রিটার্ন হলো 30 ইন্টু প্রবাবিলিটি হলো 0.05। এটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। যদি অঙ্কে প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে এইভাবে করতে হবে। আমরা কি করব? ক্যালকুলেশন করে নেব। এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করে, এই দুইটা গুণ করে আমরা ক্যালকুলেশন করব। আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে এখানে নির্ণয় হয়, প্রথমটা এইটুক ক্যালকুলেশন করলে হয় -1, তারপর কি আছে? মাইনাস, যে মাইনাস চিহ্ন, পরের টুক ক্যালকুলেশন করলে হয়, এটাও ক্যালকুলেশনে মাইনাস, এরপর প্লাস, এইটুক ক্যালকুলেশন করলে হয় 2, এই যে প্লাস, এইটুক ক্যালকুলেশন করলে হয় 3.75, এরপর প্লাস, এইটুকু ক্যালকুলেশন করলে হয় 1.5, সমান সমান, তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় 30%। এটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখতেই পারি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে
এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কীভাবে নির্ণয় করতে হয় উইথ প্রবাবিলিটি এবং উইদাউট প্রবাবিলিটি, সেটা তোমরা বেটার বুঝতে পারবে এই অঙ্ক থেকে। আমার অঙ্কটি যদি তোমাদের একটু উপকার আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। ধন্যবাদ।